আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি জানি দর্শক, আপনাদের প্রত্যেকের মনে একটা কৌতূহল কিন্তু জাগ্রত হয়েছে যে রাজ কোথায় আছে, রাজের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসছে না কেন। কারণ যেমন পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সবাই কিন্তু এখন এই বিষয় শেষ পর্যন্ত দেখতে চায়। কিন্তু যেহেতু এখন রাজ কোনো ভিডিও দিচ্ছে না, শারমিনের জায়গা থেকে শারমিন কোনো কিছু ক্ল্যারিফাই করছে না, তো সবার মনের মধ্যে কিন্তু এখন একটা কৌতূহলতা সৃষ্টি হয়েছে যে আসলে কি হচ্ছে, পেছনে বসে কোন কোন ঘটনা কতদূর গড়িয়েছে। এবং ওই সমস্ত ইনফরমেশান আপনারা জানতে না পারার জন্য কিন্তু আপনারা অনেকভাবে খোঁজাখুঁজি করছেন যে কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশান পাওয়া যায় কি না। তো আশা করি আপনারা যারা এরকম একটা কৌতূহলের মধ্যে আছেন বা কিউরিসিটি নিয়ে আছেন, যারা আমার ভিডিওটা দেখতে এসেছেন, আশা করবো আপ টু দ্য মার্ক আপনাদের আসার ওই জায়গা পর্যন্ত আমি যেতে পারবো। আমি ওই পর্যন্ত ইনফরমেশান আজকে মোটামুটি কালেক্ট করেছি, বাট আজকে পুরোটা ভিডিও জুড়ে শুধু রাজ আর শারমিন থাকবে না, আমার আজকের ভিডিওতে তানজিলাও থাকবে। কারণ তানজিলের কিছু জিনিস দেখে আমার কাছে অকওয়ার্ড লেগেছে, খুবই অকওয়ার্ড লেগেছে আসলে। একজন পুরুষ হিসাবে, একজন ছেলে হিসাবে আমি এই জিনিসটা সম্পর্কে অত বেশি অবগত না। তো যার কারণে আজকে তানজিলের বিষয়টা বলতে গেলে আমার আপনাদের কিছুটা হেল্প প্রয়োজন হবে। আজকে আমি আপনাদেরকে কিছু রেফারেন্স ছবি দেখাবো এবং অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে, আপুরা যারা আছেন, একটু দেখে বলবেন যে আমি যেটা প্রেডিক্ট করেছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে আপনাদের চোখে সেটা ধরা পড়েছে কিনা। এখন আমি তার চোখ দেখে সেটা বলতে পারবো না, আমি লজিক্যাল সায়েন্স কি বলে এবং আমি বিভিন্ন ক্রোম বা চ্যাট জিপিটি থেকে সেই জিনিসগুলো সার্চ দিয়ে ইনফরমেশন নিয়ে কালেক্ট করে তারপর আমি মেলানোর চেষ্টা করেছি। যদিও এখানে যারা আপুরা আছেন তারা সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তো রাজ আর শারমিনের বিষয় দর্শক, আজকে রাজের ভিডিও না দেওয়ার কারণ, শারমিনের চুপ থাকার কারণ, শারমিন আর রাজের এই অবস্থা দেখে মিমের এরকম নাচন কাঁদনের কারণ, এবং সব কিছু মিলিয়ে শারমিন রাজের এই অবস্থা পরিণতির জন্য আমরা যে প্রতিনিয়ত কাকে দোষারোপ করবো কাকে দোষারোপ করবো না, এই যে একটা কৌতূহল বা এই যে একটা কনফিউশন নিয়ে আছি, সেটার সমাধান দেওয়ার সহজ মাধ্যম খুঁজে বের করব। তো সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা মনে করি একটা ফুল প্যাকেজ হতে যাচ্ছে। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি কোনো জায়গায় বোরিং লাগবে না এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনারা একটা পিক পয়েন্ট কালেক্ট করতে পারবেন, প্রত্যেকটা জায়গা থেকে ইনফরমেশন নিতে পারবেন এবং পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো দর্শক যারা ভিডিওটা দেখছেন, অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, একটা জিনিস দেখুন, ইউটিউবে কিন্তু এখন ইনকাম কম, তাই না? ইনকাম কম। এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যেমন আপনাদেরকে বলেছি সবসময় যে ইউটিউবের ইনকামটা মাস শেষে মানে বছর শেষে মানে বেড়ে যায় এবং বছরের শুরুর মাসগুলোতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো খুবই কম থাকে, নগণ্য থাকে, যেগুলো দিয়ে আসলে মানে কি বলবো দর্শক, সামনে আপনি রেস্টুরেন্টে 2 বেলা খেয়ে আসতে পারবেন, এরকম টাকার পরিমাণ কম থাকে। বাট যাদের পর্যাপ্ত ভিউ হয়, অনেক ভিউ হয়, দেখা যায় তার একটা ন্যূনতম একটা ইনকাম, তার আয় রোজগার করতে পারে। কিন্তু তারা বছর শেষে যে ইনকামটা করে থাকে ওটা দিয়ে তারা সারা বছর চলতে পারবে, এই পরিমাণ ইনকাম বছর শেষে প্রত্যেকটা ইউটিউবার করে থাকে। যদি আফসোস দেখবেন দর্শক, আমি কিন্তু গত বছর কোনো ভিডিওই একরকম দেইনি। ডিসেম্বর মাসের মধ্যে আমি লাস্টের 10-12 দিন কোনো ভিডিওই দিইনি, দিলে দিয়েছি, একদিন দিলে 10 দিন দিই না, খুবই ইরেগুলারই ছিলাম। কিন্তু এখন দেখুন আমার এখন প্রয়োজন পড়ছে, এখন রাজের বিষয়টা আমার ক্লিয়ার করা জরুরি। এখন কিন্তু আমি মাঝে মধ্যে 2টা ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ করছি, যেহেতু এটা এখন আপনাদের মানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, আমি চেষ্টা করছি ভিডিওটা দিয়ে আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো এটা আমি ছোট্ট করে এই কথাটা বললাম কেন, যদি পার্সোনালি আমি বলছি দর্শক, যে যদি আমার টাকার প্রতি এত মোহ থাকতো যে আমাকে ভিডিও দিতেই হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ডিসেম্বর মাসটা কখনো ছেড়ে দিতাম না। আমি তো ডিসেম্বর মাসে মানে পাগল প্রায় হয়ে হন্যে হয়ে সবার মতো ভিডিও দিতাম, দিনে 2টা 3টা করে দিতাম। বাট খেয়াল করে দেখবেন এই কাজটা কিন্তু আমি করিনি। যখন প্রয়োজন পড়েছে, যেমন এখন রাজের বিষয় নিয়ে কথা বলা জরুরি, এখন আমি 2টা ভিডিও না 3টাও দিব যদি আমার প্রয়োজন পড়ে। সেখানে আমার ইনকাম হবে কি ইনকাম হবে না আমি এগুলো কখনো খেয়াল করি না দর্শক। যদি ইনকামটা খেয়াল করতাম, আমি কখনো ভিডিও দেওয়া বন্ধ করতাম না বা কখনো মানে ইরেগুলারিটি মেনটেন করতাম না। দেখবেন আমার মাঝখানে কিন্তু ভিউ একদম পড়ে গিয়েছিল, 1000-1500 হতো, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছে বলে এবং আপনাদের মানে প্রচুর হেল্পের কারণে, আপনাদেরকে যে আমি চেয়েছিলাম যে দর্শক আপনারা একটু বেশি বেশি লাইক দিবেন, একটু প্রমোট করবেন, দেখুন আপনাদের সেই সামান্য মানে অসামান্য যে হেল্পটুকু বা আপনারা যে আমাকে এগিয়ে দিয়েছেন এবং দেখুন সেটার প্রোগ্রেস এখন কিন্তু
আল্লাহর ইচ্ছা আমি আবার সে আমার যে পুরানো যেভাবে করে চ্যানেলটা প্রোগ্রেস হতো সেভাবে কিন্তু আবার ফিরে এসেছে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তো এর জন্য দর্শক মেন কথা এটা বলার জন্য আপনাদেরকে এই ছোট্ট একটা আমি সময় নিয়েছি। আপনাদেরকে মানে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এইভাবে করে সাপোর্ট করার জন্য। যেভাবে করে আমি ইরেগুলার হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আবার সেভাবে ফিরে আসাটা আমার জন্য খুব কঠিন ছিল এবং এটা কখনোই সম্ভব হতো না যদি আপনারা আমাকে হেল্প না করতেন। সো আল্লাহর ইচ্ছা ছিল এবং অবশ্যই আপনাদের এখানে অনেক বড় একটা ক্রেডিট ছিল, হেল্প করেছেন আমাকে। সো আমি আপনাদের এই অসামান্য অবদানটুকু কখনোই ভুলব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা দর্শকের ধন্যবাদ, আমার হেটার্স হন, আমার লাভার্স হন, সবার জন্য। তো যাই হোক দর্শক, আমি আমার ভিডিওর মেন কথাগুলো বলি যেগুলো আমি বলার চেষ্টা করছিলাম। প্রথমে দর্শক রাজকে নিয়ে বলবো। তানজিলাকে নিয়ে আমি ভিডিওর পরে অংশ বলবো, কারণ তানজিলাকে নিয়ে বলতে গেলে কিছু ছবি দেখাতে হবে। তো সেখানে আপনাদেরকে বারবার ইন্টারাপ্ট হবে, ঠিক আছে, আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট হতে হবে, বারবার ভিডিও অফ করতে হবে, অন করতে হবে। এই কারণে আমি তানজিলা বিষয়টা আগে বলবো না, কারণ আগে ফ্লুয়েন্টলি পুরো ভিডিওটা একটু শুনে নেবেন রাজ শারমিনের বিষয়টা। তারপর যখন ইন্টারাপ্ট বা ডিস্ট্র্যাকশনের বিষয় আসবে তখন আমি ওই মুহূর্তগুলোতে আমি তানজিলার কথাটা বলবো, যখন মনে করবো যে এখন হ্যাঁ ডিস্ট্র্যাকশন হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, রাজ আর শারমিনের বিষয়ে শুরুটা করবো রিসেন্ট ঘটনা দিয়ে। রাজের চ্যানেলের সর্বশেষ ভিডিও ছিল, দেখবেন হাত জোর করে ক্ষমা চার মতো করে যে ভিডিওটা দিয়েছে, এবং সেখানে রাজ বলেছিল থানা পুলিশ থেকে তাকে কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে। এবং একটা জিনিস আমরা সবাই ভুলে যাচ্ছি, এখানে কিন্তু পুলিশের কাছে যাওয়ার কোনো কারণ আমার কাছে মনে হচ্ছিল না যে ছিল, কারণ তারা ডিভোর্স করবে, ডিভোর্স হয়ে যাবে, তাদের থাকতে ভালো লাগে না, সাংসারিক বা দাম্পত্য কলহ, তাদের মর্জি, তাদের মন মিলছে না, তারা ডিভোর্স দিয়ে দিবে, তারা যাবে উকিলের কাছে, উকিল বাবা বা যারা মানে উকিল আছে ওখানে গিয়ে ডিভোর্স লেটারে তারা সাইন করে দিবে, শেষ, দ্যাটস ইট। বাট তারা পুলিশের কাছে গিয়েছে শারমিনরা, কারণটা কি? আমি প্রথমত ভেবেছিলাম হয়তো শারমিন তার চ্যানেলটাকে রিকভার করার জন্য গিয়েছে, হয়তো শারমিনের চ্যানেলটা যা নষ্ট হয়ে গেছে এটার জন্য সে রিকভার করতে গিয়েছে। পর মুহূর্তে আবার এটা ভাবলাম, যদি শারমিন তার চ্যানেলটা রিকভারের জন্য যায়, সে তো থানা পুলিশ করবে না, সে তো সাইবার ক্রাইমে মামলা করবে, সে তো সাইবার বুলিং বা সাইবার যেখানে আমাদের ব্রাঞ্চ আছে ঢাকার, সেখানে সে যাবে, সেখানে গিয়ে সে সাইবার অপরাধে মামলা করবে, যাচ্ছে আমার এরকম চ্যানেলটা হ্যাক করা হয়েছে বা খুঁজে পাচ্ছি না, এটা একটা সমাধান দিন। সে তো থানা পুলিশ করবে না, যেহেতু সে থানাতে গিয়েছে তার মানে অবশ্য কোনো অপরাধ কর্ম শারমিন বুঝেছে বিধায় গিয়েছে, অকারণে দেখুন কেন যাবে। তো রাজের মুখ থেকে কিছুটা আভাস পাওয়া গেছে শারমিন থানাতে গিয়েছে রাজের নামে একটা স্পেসিফিক অভিযোগ আনতে, এবং সেই অভিযোগটা খুবই গুরুতর। রাজের কাছে নাকি শারমিনের গোপন কিছু ছবি থাকতে পারে, পার্সোনাল ছবি থাকতে পারে। সেটা কেমন? যেহেতু তারা স্বামী স্ত্রী, রাজ মনে হয় সময় বিশেষে শারমিনের কিছু গোপন ছবি ধারণ করেছে। এখন শারমিনের ধারণা, যদি শারমিন রাজকে ডিভোর্স দিয়ে দেয়, শারমিনের সাথে রাজের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়, রাজ শারমিনের সেই উদ্ভট টাইপের উশৃঙ্খল বলা যাবে না গোপন যে ছবিগুলো বা ভিডিওগুলো আছে সেগুলো হয়তো ভাইরাল করে দিতে পারে। এতে করে তো অবশ্যই শারমিনের চলাটা কঠিন হয়ে যাবে, তার মানহানি হবে, তার ইজ্জতহানি হবে। এটা শারমিন খুব ভয় পাচ্ছে, এই কারণে সে থানা পুলিশ করেছে। এখন কথা হচ্ছে, কিছু মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, শারমিনের এই অভিযোগটা, স্পেসিফিক এই অভিযোগটা রাজের বিরুদ্ধে আসলে কোনো ভিত্তি আছে কিনা, সঠিক কিনা। তো এখানে আমি একটা জিনিস দিয়ে আপনাদেরকে পুরো ঘটনা ক্লিয়ার করে দিতে পারবো। দর্শক, রাজ আর শারমিন কি হাজব্যান্ড ওয়াইফ, তার মানে শারমিনের পুরো শরীরের উপর রাজের অধিকার আছে, আবার রাজের পুরো শরীরের উপর শারমিনের অধিকার আছে। তারা যখন সংসার করেছে তারা কিন্তু একসাথে একই বিছানা শেয়ারও করেছে, তার মানে তাদের ভেতরে কিন্তু কোনো পর্দা ছিল না। এখন ওই অবস্থায় যদি রাজ যখন শারমিনের সাথে ছিল একসাথে কোনো ছবি তুলে বা কিছু করে, তখন শারমিন অবশ্যই বাধা দিবে না, কারণ তারা তো স্বামী স্ত্রী, তাই না? তো শারমিন তো জানে ভালো মতো রাজ এই কাজ করেছে নাকি করেনি। এবং আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আছে, অনেকে এই সমস্ত প্রাইভেট ছবিগুলো তোলার একটা নোংরা মেন্টালিটি, অসুস্থ মস্তিষ্কের এই কাজগুলো করে থাকে। আমি মনে করি একটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা থাকে না, এটা আল্লাহর বিধান। বাট এর মানে এইটা নয় আপনি আপনার একটা মোবাইল ফোনে আপনি আপনার স্ত্রীর এরকম গোপন ছবি তুলে রাখবেন, কারণ এটা একটা মোবাইল ডিভাইস, এটা কিন্তু কোনো প্রাইভেট জিনিস না। দর্শক, একটা মোবাইল ডিভাইস কিন্তু অনেকভাবে ট্র্যাক করা যায়, বিভিন্ন রকম করে এনক্রিপ্টেড অ্যাপস ছাড়া কিন্তু আপনার ফোনে বিভিন্ন জিনিস মানুষ অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তখন আপনার এই প্রাইভেট ডকুমেন্টগুলো লিক হয়ে যেতে পারে। তো আপনার বউ হচ্ছে কি পর্দার আড়ালে রাখার মতো একটা জিনিস, একটা পুতুলের মতো জিনিস, যে পুতুলকে আপনি প্রতিদিন গুছিয়ে রাখবেন, সুন্দর করে রাখবেন। এখন ওই জিনিসটাকে যদি আপনি এভাবে পাবলিক প্রপার্টি বানিয়ে আপনার বউয়ের এরকম
প্রাইভেট ছবি মোবাইলে ধারণ করেন, কোনো কারণে মোবাইলটা হারিয়ে যেতে পারে, কোনো কারণে অন্য কারো হাতে পড়ে যেতে পারে, তখন তো আপনার বইয়ের বাণিজ্যতা থাকবে না। সো এই সমস্ত কাজ ঠিক তারাই করে যারা খুবই অসুস্থ মস্তিষ্কের মানুষ। কারণ আমি মনে করি একটা বইয়ের প্রাইভেট ছবি কেন আপনাকে ধারণ করতে হবে? একটা বইয়ের সাথে তো সামনে কোনো পর্দা থাকে না। আপনার যখন মন চায় আপনি আপনার বইয়ের সাথে কিন্তু অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কেন আপনার বইয়ের এই সমস্ত ছবি ধারণ করতে হবে বলে, এগুলো যারা করেন আমি মনে করি তাদের আসলে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। কারণ মানসিক রোগীর ডাক্তার ছাড়া এই সমস্ত অসুস্থ মস্তিষ্ককে ভালো করতে পারবে না। যাদের মধ্যে এই বিবেকবোধটুকু নেই যে আমার বউ আমার কাছে খুব আদরের জিনিস, এবং আপনি যদি আপনার বইয়ের এইভাবে মানিজ্যত নষ্ট করেন, সেটা আসলে আপনার নিজের দায়। এখন রাজা যে বিষয়টা, রাজ যে কাজটা করেছে সেটা তো আসলে আমরা জানি না, আমরা তো তাদের বেডরুমে গিয়ে দেখিনি রাজ এই কাজটা করেছে নাকি করেনি। কিন্তু শারমিন যেহেতু এত কিছু অপরাধ সত্ত্বেও, দেখুন শারমিন কিন্তু সাইবারে যায়নি যে হচ্ছে কি আমার চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য চ্যানেল নষ্ট মানে হ্যাক করা হয়েছে বা এমন কিছু না। সে জাস্ট রাজের বিরুদ্ধে একটা স্পেসিফিক অভিযোগ এনেছে, তার প্রাইভেট ছবি। তার মানে অবশ্যই এখানে কোনো সন্দেহ করার কোনো কারণই নেই যে রাজের কাছে এই ধরনের ছবি আছে, অবশ্যই আছে। আর নাচ তো অবশ্যই এটা অস্বীকার করবে। আর রাজ কেন এই ছবি তুলবে না বলুন? রাজ তো অবশ্যই ছবি তুলবে, কারণ রাজ এই বিয়ে যখন করেছিল তখন সে জানে এটা আসলে সে বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করছে এমনটা নয়। রাজ যেদিন বিয়ে করে শারমিনকে ঘরে ওঠায় সেদিন থেকে রাজ কাউন্টডাউন শুরু করেছে, এটা আমার বিয়ে ভাঙ্গার শুরুর দিন। সে একদিন একদিন করে কাউন্ট করছে আমরা বিয়েটা কবে ভাঙবো। রাজ কিন্তু এই বিয়েটা টেকানোর জন্য করেনি, এই বিয়েটা ভাঙার জন্যই বিয়ে করেছে। আর শারমিন এই বিয়েটাকে সংসারটাকে ভালোবেসে বিয়ে করেছে। এখন রাজ কেন এই সংসার করতে চায়নি? রাজের শুরু থেকে টেন্ডেন্সি ছিল সে একটা প্রমোশনের দরকার, তার একটা চ্যানেলের ভালো প্রমোশন দরকার, যেটা সে শারমিনের জামাই পরিচয় করতে চায়। সে যদি একটা ভালো প্রমোশন, একটা ভিত্তি গড়ে ফেলতে পারে ইউটিউবে, তারপর সে শারমিনকে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই, সে সুন্দর মতো চলে খেয়ে পড়তে পারবে। আর তার আরেকটা টেন্ডেন্সি ছিল যে যদি কোনোভাবে শারমিনকে বিয়ে করে তাদের পরিবারের সমস্ত গোপন ঘটনা জেনে ফেলা যায়, বা বিয়ের পর শারমিনের সাথে যেহেতু সে একসাথে থাকছে, শারমিনের এরকম ছবি টবিতে তুলতে পারে, তাহলে সে কিন্তু একটা পর্যায়ে গিয়ে শারমিনকে এগুলো দিয়ে ভয়ভীতি দেখাতে পারবে, সে তার স্বার্থ হাসিল করতে পারবে। এটাই রাজ হচ্ছে কি উদ্দেশ্য করে রেখেছিল, এবং আমি মনে করি রাজ তার উদ্দেশ্যে 100% সাকসেস হয়েছে। এখন খেয়াল করে দেখুন, রাজ বারবার বলছে আমার কাছে কিছু নেই, আমি পুলিশকে বলেছি যে আপনি আপনার বাসায়, আমার বাসায় এসে খুঁজে দেখুন কি আছে। এখন একটা জিনিস দেখেন দর্শক, রাজ যদি শারমিনের নোংরা নোংরা ছবি তুলে একটা মেমোরি কার্ডে ভরে বা কোনো একটা ডিভাইসে সেভ করে যদি, বা একটা পেন ড্রাইভে নিয়ে সেটা যদি সে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখে, কারো বাপের সাধ্য আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব সেই জিনিসটাকে খুঁজে বের করবে? কথার কথা, ধরুন রাজ শারমিনের সমস্ত নোংরা ভিডিওগুলোকে একটা জায়গায় সেভ করে কপি করে সেটা পেন ড্রাইভে নিল। এখন এই পেন ড্রাইভটাকে সে ধরেন ছাদের একটা মাটির টবের মধ্যে পুঁতে রাখলো, কোনো মানুষের পক্ষে সম্ভব সেই ছাদের টবের মাটি খুঁড়ে সে পেন ড্রাইভটিকে খুঁজে বের করা? ইম্পসিবল, ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে শারমিন যে ক্লেমটা করছে, আমি মনে করি শারমিন জাগরির একদম সঠিক ক্লেম। অবশ্যই রাজের কাছে এমন ছবি আছে, আর রাজ ভবিষ্যতে এটাকে অনেক ভয়ানক রকমের অস্ত্র বানাবে। যখন যখন তার চ্যানেলের ভিউ কমে যাবে বা টাকার প্রয়োজন পড়বে, শারমিনকে ভয় দেখাবে, ভয় ভীতি দেখিয়ে শারমিনের কাছ থেকে কীভাবে টাকা হাসিল করার একটা পায়তারা করবে। মিলিয়ে নিয়েন দর্শক, রাজ যে সোসাইটি বিলং করে, যে লেভেলের ছেলে, খুবই নোংরা একটা ছেলে, কিন্তু খুবই নোংরা একটা ছেলে। তো রাজের কাছ থেকে এর চেয়ে বেশি কখনো আশা করা যায় না, কখনোই আশা করা যায় না। তো এটা হচ্ছে কি দর্শক, রাজের এই সমস্ত বিষয় নিয়ে বললাম। আচ্ছা, সেটা পরের বিষয়। রাজের বিষয় নিয়ে যেটা বলার সেটা আমরা এতদিন বলেছি, বাট আপাতত রাজকে পাওয়া যাচ্ছে না। রাজকে যেহেতু পাওয়া যাচ্ছে না, আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখন যে ঘটনাটা ঘটেছে এটা আমি জানতে পেরেছি কয়েকটা সোর্সে। মোটামুটি আমার কাছে এখন 1 2 3 ওখানে 4 1 মোটামুটি 8 থেকে 9টা জায়গাতে আমার লিঙ্ক করা আছে দর্শক, শারমিনের সোর্স থেকে ইনফরমেশন পাওয়ার মতো খুব ভালো সোর্স আছে, প্রায় 8 থেকে 9টা। এর মধ্যে 3-4টা সোর্স আমার খুবই মানে বলতে পারেন যে ক্লোজ কিছু কানেক্টেড সোর্স, যেগুলো থেকে আমি কখনো ভুল ইনফরমেশন পাই না। তো এগুলো আমি কখনো বলতে চাই না, তারপর আপনাদেরকে কিছু জিনিস আমি জানালাম ভেতরের কথা। কারণ যেহেতু এতদিন পর্যন্ত আমি এখানে ভিডিও দিচ্ছি, অবশ্যই কিন্তু আমার কিছু না কিছু এখানে জানার প্রয়োজন আছে, এর জন্য কিন্তু আমি ইনফরমেশান নিই। এবং তিশা মিম ওদেরকে চেনে না, লালবাগে গিয়ে দেখুন এমন মানুষ খুব কমই আছে। যেখানে তারা থাকে লালবাগে মিম, সেখানে এলাকার অনেক মানুষই তাদেরকে চেনে, গিয়ে খোঁজ নিতে পারেন। তো যেটা বলছিলাম, এই যে রাজ আর শারমিনদের বিষয়, এখন রাজ ভিডিও দিচ্ছে না। রাজ বর্তমানে কি পুলিশের কাছে আছে? না, আমি খোঁজ নিয়ে জেনেছি পুলিশের কাছে নেই। কিন্তু শারমিন
রাজকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য অনেক করে চেষ্টা করছে, কিন্তু একদম সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়া কিন্তু একটা পুরুষকে কখনোই আপনি জেলে ঢোকাতে পারবেন না, সম্ভব না। রাজের বিরুদ্ধে কিন্তু এখন সুস্পষ্ট কোনো প্রমাণভিত্তিক কোনো অন্যায় অপরাধ দেখাতে পারেনি শারমিন, যার কারণে কোনো পুলিশ যে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তাকে ধরে নিয়ে যাবে এই সুযোগটা আসলে কম। তো এই সমস্ত জিনিসের কারণে রাজকে এখন আপাতত একটা জায়গা থেকে চাপ প্রয়োগ করা হয়েছে, সেজন্য কোনো ভিডিও না দেয়, এটা রাজকে চাপ প্রয়োগ করা হয়েছে। আমি জানতে পেরেছি গোপন সূত্রে যে রাজকে নিষেধ করা হয়েছে, সেজন্য ঠিক আছে সে কোনো ভিডিও করেনি, শারমিনের গোপন ভিডিও করেনি, কোনো ছবি তুলেনি, সবই মানলাম, বাট রাজ যেন কোনো ভিডিও আপাতত ইউটিউবে না ছাড়ে, এটা রাজকে খুব কঠিন করে নিষেধ করে দেওয়া হয়েছে পুলিশের মাধ্যমে। এখন যদি রাজ পুলিশকে ভয় পেয়ে এই ভিডিও দেওয়া বন্ধ করে, তার মানে বুঝবেন যে সে ভিডিও দিচ্ছে না, মানে পুলিশের ভয়তে দিচ্ছে না, সে ঘরেই আছে, হেফাজতেই আছে, ভালোই আছে, কিন্তু ভিডিও দিচ্ছে না কারণ তাকে পুলিশের মাধ্যমে চাপ প্রয়োগ করানো হয়েছে। যদি ভিডিও দেয় তাহলে রাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে তাকে মানহানির মামলা দিয়ে পুলিশ ধরে নিয়ে যাবে। কারণ এখন যদি ভিডিও দেয়, রাজ কিন্তু সবসময় দেখবেন রোস্টিং ভিডিও করছে, শারমিনদের নামে এটা ওটা আজে বাজে কথা বলছে, সো এই জিনিসটা নিষেধ করা হয়েছে রাজকে। এই জন্য রাজ ভিডিও দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত না এটার একটা মীমাংসা হচ্ছে, সমাধান হচ্ছে পুরো ঘটনা। আর শারমিনও তো ভিডিও দিচ্ছে না, তো রাজ কেন দিবে, এটা হচ্ছে কি মেন কথা। তো আমি এতটুকু জানতে পেরেছি রাজকে আপাতত উপর মহল থেকে চাপ প্রয়োগ করা হয়েছে যেন সে ভিডিও না দেয়, যতদিন পর্যন্ত নয় পুরো ঘটনা মীমাংসা হচ্ছে। এখন রাজ যদি ভয়ভীতি কাটিয়ে সব কিছু কাটিয়ে সে যদি প্রোটেকশন নিয়ে নিতে পারে, তাহলে সে দেখবেন সে রেগুলার ভিডিও দিচ্ছে। এখন সামনে দেখা যাক যে আমি যে ইনফরমেশনগুলো শুনেছি এটা কতটুকু সত্য, বাট আমি যে জায়গা থেকে শুনেছি দর্শক আপনারা বিলিভ করতে পারেন, মোটামুটি আমি যতটুকু জেনেছি এটা ফুললি 99.99% সঠিক ঘটনা, আমি যতটুকু জানতে পেরেছি এটা। আচ্ছা, এখন আসি আমার কনফার্ম যে বিষয়টা, মিমের বিষয়। আপনাদের মনে আছে এই যে রাজ শারমিনের এই ডিভোর্সের ঘটনার আগে মিমের জীবনটা কেমন ছিল? খেয়াল করে দেখেছেন হয়তো, মিম ফুডপান্ডা বা বাইরের যে রেস্টুরেন্টের খাবারগুলো আছে সেগুলো সে দিনে দুপুরে সকালে নিয়ে আসতো, অর্ডার দিয়ে আনতো এবং সেগুলো খাবার খেত। মিম কিন্তু ঘরে রান্না বান্না করতো না, সারাদিন এই যে অনলাইনে অর্ডার দিত, অনলাইনে অর্ডার দিয়ে বাসাতে নিয়ে আসতো, সেগুলো সে খেত। সে কিন্তু বাসাদার চুলার ধারের কাছেও যেত না, ঠিক আছে? মানে সোজা কথা মিম মোটে সংসারই ছিল না, তাকে একদম মুখে তুলে খাওয়ানো লাগতো, এরকম একটা অবস্থা। তো মিমের মধ্যে এখন একটা ভারী বড় রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখবেন মিম এখন আবদিয়াকে স্বর্ণ কিনে দিচ্ছে না, আবদিয়ার নামে স্বর্ণ বানাচ্ছে। সে এখন নিজে নিজে বাজারে যাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে ওঠে, ব্যাগ ভর্তি করে বাজার করে আনছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সে নিজের হাতে ঘরের কাজকর্ম করছে, সে নিজের হাতে প্রত্যেক বেলা রান্না করছে, সে রান্নাঘরেই সময় কাটায়। দেখবেন নিজে বসে বসে কুটি রান্না করছে। তার ঘরে কিন্তু বুয়া আছে, সে কিন্তু বুয়াকে দিয়েও রান্না করাচ্ছে না, নিজে নিজে রান্না করছে। এরকম মিমকে কিন্তু আমরা কখনো দেখিনি। আমি কখনো প্রস্তুত ছিলাম না আমরা এরকম একটা মিমকে দেখতে পারবো। মিমের ভেতর এত বড় পরিবর্তনের কারণটা কি? আপনাদের মনে আছে হয়তো, শারমিন যখন বিয়ে করেছিল আর মিমও যখন বিয়ে করেছিল, সময়ের ব্যবধানটা খুব কম ছিল, কাছাকাছি সময় তারা দুজন বিয়ে করেছে। শারমিনের মধ্যে বিয়ে করার পর আমি কোনো দোষ দেখতে পাইনি দর্শক। রাজ শয়তান হতে পারে, রাজ খারাপ হতে পারে, রাজের মা খারাপ হতে পারে, কিন্তু শারমিনের মধ্যে একটা জিনিস ছিল, শারমিন বুড়ি হোক, সে জোয়ান হোক, সে খারাপ হোক, যাই হোক, আমি একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, শারমিন এই বিয়েটা ভাঙার জন্য করেনি, শারমিন এটা সংসার করার জন্য বিয়ে করেছিল। দেখবেন যত যাই হোক, শারমিন কিন্তু এক রান্নাঘরে তার শাশুড়ির সাথে রান্না করছিল। হতে পারে শারমিন অলস, হতে পারে তার শাশুড়িকে হেল্প করে না, বাট সে কিন্তু সংসার করতে চেয়েছিল। আমি শারমিনের মধ্যে মানে বিন্দুমতো দেখতে পারিনি এরকম কোনো ঘটনা যে সে এই সংসারে খুশি না বা সংসার করতে চায় না, এমনটা ছিল না। শারমিন কিন্তু সংসার করতে চাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি সে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। আর আরেকটা জিনিস, মিমকে দেখবেন, মিমও তো বিয়ে করেছিল, কিন্তু মিম বিয়ে করার পর শাশুড়ির ঘরে কয়বার গিয়েছে, একদিন থেকে আর যায়নি। কিন্তু শারমিনকে দেখুন, শারমিন কিন্তু সব কিছু মোটামুটি মেনটেন করছিল, ঠিক আছে? সে কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে তার আসা যাওয়া ছিল, রাজকে মোটামুটি ফ্রিডম দিয়েছে, রাজ কিন্তু তার বাবা মার সাথে দেখা সাক্ষাৎ করছিল, রাজকে কিন্তু তার বাবা মার সাথে আলাদা করে ফেলেনি, মানে সে সব কিছু মোটামুটি ব্যালেন্স করা ছিল কিন্তু শারমিনের লাইফটা। তো এটা কিন্তু মিমের সহ্য হচ্ছিল না, কারণ দর্শকরা কিন্তু, এবং আরেকটা জিনিস, শারমিন কিন্তু নিজে রান্না করতো। আপনারা কিন্তু প্রায় সময় দেখেছেন শারমিন রাজকে রান্না করে করে খাওয়াতো, রাজ প্রশংসা করতো। তো দর্শকরা এটা নিয়েই কিন্তু মিমের সাথে কম্প্যারিজনে চলে যায়। মিমের কমেন্ট সেকশনে মিমকে প্রতিনিয়ত বলে, তুমি এত খারাপ মহিলা, তুমি তোমার ননাসকে দেখে শেখো, শারমিনকে দেখে শেখো যে কীভাবে সংসার করতে হয়।
এরকম বয়সে বিয়ে করেও সে কত সুন্দর করে সংসার করছে শ্বশুর শাশুড়িকে নিয়ে, আর তুমি সেটা তুমি করতে পারছো না। তো মিমের এগুলো খুব ইগোর একটা জায়গা ছিল যে সবাই শারমিনকে নিয়ে তাকে মানে কম্পেয়ার করছে, এটা মিম কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তার সহ্য হচ্ছিল না। তো এই কারণে কিন্তু মিমের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, যেটা সে আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারছিল না। এতে করে সে ডিপ্রেশনে চলে যায়, হতাশাতে চলে যায়। দেখবেন সে মুখ চোখ অন্ধকার করে সারাক্ষণ বসে শুয়ে থাকতো, কোনো কথা বলতো না, চাপা ক্ষোভ নিয়েছিল। কিন্তু যেদিন থেকে শারমিনের সংসারটা নষ্ট হলো, মিমের মধ্যে একটা উৎফুল্ল, একটা বান্দর নাচ যেটাকে বলা হয়, চিড়িয়াখানাতে গেলে বান্দরের খাঁচার সামনে যে দেখি বান্দর নাচে ভেবে ভেবে, মিমের মধ্যে এখন সে বান্দর নাচ আমি দেখতে পাচ্ছি, বাদর নাচের মতো বাদর নাচে নাচছে এখন, খুশিতে আমোদে আটখানা হয়ে গেছে যে শারমিনের সংসার ভেঙে গেছে। ঠিক আছে, সে খুশিতে আটখানা হয়ে গেছে যে স্বামীর সংসার করতে পারছে না। এখন সে কি বলবে জানেন, অলরেডি তো কিছু কিছু দর্শক কমেন্ট করে এবং বকার মতো মানে সবাই ভুল বুঝছে, এবং মিম ওইগুলোকেই এখন খুব মজা পাচ্ছে। দেখে কি বলছে যে মানে মিম এখন যে হিসেবে প্রমোট করবে যে দেখুন আমি কেন শ্বশুরবাড়িতে যাব, রাজের মাধ্যমে তো আপনারা জানতেই পারলেন যে রাজের শাশুড়ি কতটা ভয়াবহ খারাপ, স্বামীর কতটা খারাপ, ওরকম পরিবারে কি আমি গিয়ে টিকতে পারতাম? আরে ভাই, রাজ তো নিজে খারাপ, রাজ তো এখন খারাপ বলবে সে নিজে ভালো হওয়ার জন্য, কিন্তু মিম সেগুলোকে এখন ধারালো অস্ত্র বানিয়ে সে এখন প্রমোট করবে হ্যাঁ শারমিনরা খারাপ, শারমিনের মা খারাপ, এই কারণে আমি ওখানে সংসার করতে পারিনি, এরকম শাশুড়ি ঘরে কি সংসার করা যায়? মিম এখন এগুলো প্রমোট করবে, সামনে এগুলো মিলিয়ে নিয়ে দর্শক, এগুলো একটা তার একটা অজুহাত আর কি। তো মিম এখন এই কারণে অনেক খুশি, অনেক খুশি। মিম ঢাকা ছেড়ে যাওয়ার পেছনে আরেকটা কারণ ছিল মানে শারমিনদের পরিবার থেকে আলাদা থাকা। আর এই ঢাকা থেকে যাওয়ার আগে মিম অনেক করে চেষ্টা করছিল শারমিনের সংসারটা ভাঙার জন্য, অনেক করে চেষ্টা করছিল। তো অ্যাট লাস্ট সে যখন ঢাকা ছেড়ে যাবে সে অনেক খুশি মনে যাবে, মনে ঈদের খুশি নিয়ে যাবে যে সে শারমিনের সংসারটা ভেঙে যেতে পেরেছে। এখন বলতে পারেন ভাই শারমিনের সংসার তো রাজের কারণে ভেঙেছে, বা রাজের অপকর্ম এখানে অনেক বেশি জড়িত। অবশ্যই জড়িত দর্শক, অবশ্যই জড়িত। একটা সংসার কিন্তু একটা কারণে ভাঙে না, অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত থাকে, এবং পরবর্তীতে যখন মনোমালিন্য হয় তখন সবগুলো ফ্যাক্টর একসাথে জড়ো হয়ে যায়। এখানে রাজ তো অবশ্যই অপকর্ম করেছে, শারমিনেরও অবশ্যই ভুল আছে, এক হাতে তো তালি বাজে না, সবার সব কিছু মিলিয়ে সংসারটা ভাঙছে। এবং এই সংসার ভাঙার পর অবশ্যই তো মানুষ চেষ্টা করবে জোড়া লাগানোর, ভুলগুলোকে ঠিক করে আবার শুধরানোর, যে শুধরানোর সুযোগটা শারমিনের আজকে দেওয়া হচ্ছে না, কারণ এই আগুনে ঘি ঢালছে মিম। মিম পুরোপুরিভাবে রাজা শারমিনের সংসার আগুনে ঘি ঢালছে যেন কোনোভাবে সংসারটা জোড়া না লাগে, যদি জোড়া লাগার সম্ভাবনাও থাকে সেটার জন্য একদম ধূলিসাৎ হয়ে যায়। বুঝতেই পারছেন মিমের এখানে অবদানটা কোন জায়গায়, আশা করি একটু আপনারা বুঝতে পেরেছেন। সো রাজ আর শারমিনের বিষয়ে এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, রাজ এখন কেন ভিডিও দিচ্ছে না বা সে কোথায় আছে, সে কি আসলে পুলিশের হেফাজতে আছে কি না, এতটুকু ক্লিয়ার করার দরকার ছিল। এবং এখন আমি চলে আসি তানজিলের বিষয়ে। সো তানজিলের বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে দর্শক একটা গুগল থেকে একটা আর্টিকেল আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো, একটু সময় নিয়ে শুনবেন। এখানে আর্টিকেলটা হচ্ছে এরকম, আমি একটা কোশ্চেন করেছিলাম গুগলে, ঠিক আছে, সার্চ ইঞ্জিনিয়ারিংয়ে, তো এখানে সার্চ করেছিলাম হোয়াট মান্থ ডাজ ইউর প্রেগনেন্ট বেলি শো, মানে একটা গর্ভবতী নারীর যে গর্ভটা সেটা কখন থেকে বাইরে থেকে একটা মানুষ বুঝতে পারবে, মানে ফুলতে শুরু করে। তো উত্তরে বলা হয়েছে যে টিপিক্যালি ইউর বাম্প বিকামস নোটিসেবল ডিউরিং ইউর সেকেন্ড ট্রাইমস্টার বিটুইন 16 to 20 উইকস ইউর বডি উইল স্টার্ট শোয়িং ইউর বেবিস গ্রোথ। তার মানে বুঝতে পারছেন দর্শক, এখানে স্পষ্টভাবে মার্ক করে বলে দিয়েছে 16 থেকে 20 সপ্তাহ, অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চম মাস অথবা দ্বিতীয় ট্রাইমেস্টার। আমরা জানি একটা প্রেগনেন্সি টোটাল 3টা সেগমেন্টে ভাগ করার, প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় ট্রাইমেস্টার। প্রথম সেগমেন্টটার মাস হচ্ছে 3 মাস, পরেরটা 3 মাস, পরেরটা 3 মাস। তার মানে প্রথম 3 মাসে একটা গর্ভবতী নারীর গর্ভটা কোনোভাবেই ফলে ওঠে না, এবং সেটা বাহিরের থেকে কোনো মানুষ দেখে বুঝতে পারবে না যে ওই মহিলাটা প্রেগনেন্ট। শুধুমাত্র তার কিছু সিমটমস থাকবে, যেমন বমি করবে, মাথা ঘুরাবে, এরকম কিছু লক্ষণ প্রকাশ করবে, এবং এর বাইরে কিছু না। এবং দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে যখন সে চতুর্থ মাসে পদার্পণ করবে বা পঞ্চম মাসে, তখন কি তার গর্ভটা ধীরে ধীরে ফুলতে শুরু করবে, এবং একটা পর্যায়ে ষষ্ঠ বা সপ্তম অষ্টম মাসে গিয়ে সেটা একদম পিক স্টেজে ধারণ করবে। তার মানে তানজিল এখন কোন মাসে আছে, প্রথমত আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। মানে একটা জিনিস আমি আপনাদের কাছে এটা দিয়ে জানালাম যে একটা নারীর গর্ভ, প্রেগনেন্ট অবস্থায় একটা নারীর গর্ভ বাইরে থেকে আপনি চতুর্থ কিংবা পঞ্চম মাসে গিয়ে হালকা পাতলা বুঝতে পারবেন যে মহিলাটা প্রেগনেন্ট, এর আগে বোঝা যাবে না, তার গর্ভ ফুলবে না। তো তানজিলা যখন কক্সবাজার যায় তখন সে প্রেগনেন্ট হয়ে আসে, আপনারা সবাই জানেন ওই সময় সে প্রেগনেন্ট ছিল। তো মাসটা কিন্তু খুব একটা আগের না, তানজিলা যখন ম্যারেজ ইডে ছিল, এই যে গত বছর ডিসেম্বর মাসে, সেই সময় কিন্তু তানজিলা কক্সবাজার থেকে আসে, এসে ম্যারেজ ইড প্রোগ্রামটা করে, আপনাদের সবার মনে আসা হয়তো। তার মানে এখন জানুয়ারি মাস শেষ হলো, ফেব্রুয়ারি মাসে আমরা মানে পড়েছি, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ চলে। তো
2 থেকে আড়াই মাস হয়েছে দর্শক, ধরে নিলাম অনেক বেশি করে 2.5 মাস হয়েছে। এই যে জানুয়ারি মাস 1 মাস, ডিসেম্বর মাস আরেক মাস, আর নভেম্বর মাসে 15 দিন, ঠিক আছে, একটু বেশি করে ধরুন 2.5 মাস, বা ধরুন 3 মাসই ধরুন, আমরা 3 মাসই ধরলাম, বেশি করে অনেক বেশি করে 3 মাস ধরলাম, কম ধরলাম না। তার মানে কি এই অবস্থায় তানজিলার কোনোভাবে পেট ফোলা সম্ভব? কোনোভাবে সম্ভব? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দর্শক, ইম্পসিবল পেট ফোলা। তাও ধরেন যদিও পেট ফুলে, ধরে নিন না মিরাকেল ঘটলো, পেট ফুলে গেছে তানজিলা, তাও কতটুকু ফুলবে? যত সামান্য, যেটা আপনি বাইরে থেকে কোনোভাবে ধরতে পারবেন না, যতক্ষণ না তার পেট আপনি উঠিয়ে দেখবেন। সেটা একমাত্র সাকিব দেখতে পারবে, যখন সে তার সাথে রুমে থাকবে, তানজিলা জামা উঠাবে তখন দেখতে পারবে, একদম খালি অবস্থাতে। জামার উপর তো ইম্পসিবল দেখা, কারণ মাত্র 3 মাস হয়েছে। তার মানে এই অবস্থাতে তানজিলার গর্ভ বা বেবি বাম্প যেটাকে বলেন, সেটা শো হওয়াটা একদমই ইম্পসিবল, কখনোই দেখা যাবে না। এটা বিভিন্ন সায়েন্টিফিক এই যে আর্টিকেলগুলো দেখান সেগুলো অনুযায়ী, এবং আপনারা যারা অভিজ্ঞ আপুরা আছেন, এটা আমি আপনাদেরকে জানতে চাই আপনাদের কাছ থেকে, তানজিলা যে অবস্থাতে বা যে সময় এখন যাচ্ছে প্রেগনেন্সির, এই সময়ে যারা আপুরা প্রেগনেন্ট হয়েছেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বেবি বাম্প কি আসলে দেখা যায় কিনা। আমি আসলে জানি না, এটা এখানে আমার অজ্ঞতা আছে, আমি অজ্ঞতা নিয়ে জানতে চাচ্ছি যে আসলে দেখা যায় কিনা। দর্শক, দেখা গেলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন, আর না গেলেও আপনারা জানাতে পারেন, কারণ এটা নিয়ে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা আমি তুলে ধরবো। তো আমার জায়গা থেকে যতটুকু আমি দেখলাম গুগল করে, যে আসলে দেখা সম্ভব না। তো তানজিলা যে অবস্থাতে আছে বা যে মাসে আছে, এই মাসে কখনোই তার বেবি বাম্প ওঠা সম্ভব না। কিন্তু আপনারা দেখেছেন গতকালকে তানজিলা ভিডিও দিয়েছে, তো ভিডিওটা আসলে ম্যান্ডেটরি না, আমি বলবো ইউটিউবে তানজিলা দুটো শর্ট ভিডিও দিয়েছে। দেখবেন একটা শর্ট ভিডিওতে নাটক করছিল একটা জায়গাতে বসে তানজিলা, সাকিব বলছিল আজকে আমরা একে কই এসেছি, তখন তানজিলা বলছে আমরা কই, আমরা এখন 3 জন, আমরা 3 জন আছি। এটা একটা শর্টস দিয়েছিল, আর আরেকটাতে তানজিলা একটা গানের সুরে সুর মিলাচ্ছিল, আরেকটা শর্টস দিয়েছিল। তো এই দুটো ভিডিওটা দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে তানজিলার গর্ভের দিকে তাকিয়ে দেখবেন দর্শক, যে যেভাবে করে তানজিলা তার তলপেতে হাত দিয়ে তার বেবি বামটাকে এত বেশি ফোলানো দেখানোর চেষ্টা করছে, এবং এত বেশি ফোলা দেখাচ্ছে, এটা দেখে মনে হবে যেন সে এখন 6 মাসে প্রেগনেন্ট, এরকম একটা অবস্থায় সে ফুলিয়েছে পেটটা। আসলে কি কোনোভাবে এটা সম্ভব? ধরুন তানজিলার প্রেগনেন্ট আছে এখন, তার এখন বেবি বাম্প হচ্ছে, সে যে মাসে আছে সেই মাস অনুযায়ী তার এরকম বেবি বাম্প হওয়া সম্ভব কোনোভাবে এত বড়? আমার কাছে মনে হয় না। একে তো বেবি বাম্প হয়ই না এই সময়, আর যদিও হয় ধূপ করে লাভ দিয়ে এত বড় বেবি বাম্প হয়ে যাবে? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার অভিজ্ঞ আছেন, আপনি একটু দেখবেন। কেন আমি এই কথাটা বললাম, তানজিলারা দেখেছেন কুষ্টিতে গিয়েছে, ঘোরাঘুরি করছে, আসলে এই ঘোরাঘুরিটা আমি মনে করি কোনো আসলে কারোর সাথে গিয়েছে এমনটা না, এখানে উদ্দেশ্য ছিল একটাই, ফটোশ্যুট করা। তানজিলা যে থাকে না একটা বাচ্চা হওয়ার আগে এখনকার একটা ট্রেন্ড হয়ে গেছে আর কি, যেগুলো আসলে খুবই নোংরা ট্রেন্ড, খুবই নোংরা ট্রেন্ড। আমি এটা একদমই পক্ষপাত না, একদমই বিপক্ষে। এই ট্রেন্ডগুলোর জন্য দেখবেন যে এখন রোগশোক আমাদেরকে ছাড়ে না বদনজরে, ঠিক আছে। এখন যে ট্রেন্ডগুলোতে দেখবেন বাচ্চা হওয়ার পরে গর্ভ নিয়ে মানুষ অনেক শো অফ করে, এই যে শো অফগুলো করেন না, এগুলোর জন্য বদনজর পড়বে, আপনার বাচ্চাও রোগা হবে, আপনিও রোগা হবেন। এটা মানেন আর না মানেন, স্বয়ং আল্লাহ কিন্তু এগুলো নিষেধ করেছে। তো তানজিলা এখন গিয়েছিল তার আসলে এই এই শ্যুট করতে আর কি, প্রেগনেন্সি অবস্থায় দেখবেন সাকিব তার পেট ধরে চুম খাচ্ছে, এগুলো ভিডিও করে সবাইকে দেখাবে, ঠিক আছে। খুবই লজ্জাজনক, নেককারজনক ঘটনা, এগুলো আমার টোটালি ভালো লাগে না দর্শক। তো যাই হোক, এখানে যেন বলতে যাচ্ছি, আমার কাছে যেটা ধারণা, তানজিলা মেনলি ফটোশ্যুট করতে গিয়েছিল সেখানে, এবং যেহেতু তানজিলা দেখছে যাচ্ছে আমার তো পেটটা এখনো বাড়েনি, আমার তো পেট ফোলাই দেখাচ্ছে না, তো আমি যে ফটোশ্যুট করবো, কি ফটোশ্যুট করবো, সবাই তো বলবে নাটক করছে, আমার পেট তো ফোলা দেখাতে হবে। এই জন্য আমার ধারণা তানজিলা তার পেট ফোলা দেখানোর জন্য সে বাসা থেকে তার পেটের মধ্যে কাপড় গুজে নিয়ে গেছে। বিলিভ ইন দর্শক, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তানজিলা পেটের মধ্যে কাপড় গুজে তারপরে সেখানে গিয়েছে। এবং এটা আমার কাছে প্রমাণ হিসেবে একটা জিনিস আমি বলতে চাই, তানজিলা তার ইউটিউবের যে শর্টস ভিডিও দিয়েছে 2 নম্বর ভিডিওটা, যেখানে হচ্ছে গিয়ে সে একটা গানের মধ্যে তাল মিলেছে, গানটার লাইন সম্ভবত এরকম ছিল, দেহের ভিতর আরও একটা দেহ, এরকম একটা গানের মধ্যে মুখ মিলাচ্ছিল। সেখানে সে দাঁড়ানো অবস্থাতে যখন বসতে থাকে, বসার পর সে যখন তার পেটে হাত দেয়, দেখবেন ফোলা পেটটা হঠাৎ করে তার হাত দেওয়ার পর ভিতরে চুপসে যায়, মানে ঠিক যেমনটা আপনি যদি একটা কাপড় পেটে রাখেন এবং চাপ দেন ডেবে যাবে, ঠিক ওরকম ডেবে গেছে। আমি দেখে বললাম এটা কেমন সম্ভব, একটা পেট যদি ফোলা হয় চাপ দিলে ভেবে কোনো ডেবে যায়, এরকম বেকাতারা হয়ে যায়? আর একটা গর্ভবতী নারীর পেট কি এরকম বেকাতারা গর্ভবতী হয়? স্মুথ হবে, এরকম বেকাতারা ফোলা কেন? ফোলাটা তো দেখলেই অ্যাবনর্মাল মনে হচ্ছে আমার কাছে।
এখন এটা আমার কাছে মনে হচ্ছে দর্শক, আমি ভুল হতেও পারি, কারণ আমি একটা ছেলে মানুষ, আমি অত বেশি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো না, আর আমি বুঝিও না। বাট আমার চোখ থেকে আমি যা দেখেছি, আমার সেটা মনে হয়েছে যে তানজিলা এখন যে অবস্থাতে আছে তার তো এখন বেবি বাম্প হওয়ার কথা না, বাট তানজিলা এখন ফটোশ্যুট করার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য সে এখন পেটের মধ্যে কাপড় গুঁজে বেবি মানে নিজের থেকে আর্টিফিশিয়াল বেবি বাম্প বানিয়ে নাটক করে ফটোশ্যুট করছে, কারণ তার বেবি বাম্প তো আরও 1 মাস 2 মাস সময় লাগবে, ওই পর্যন্ত তানজিলার তর্স হয়নি, সহ্য হয়নি। সে এখনই কাপড় গুঁজে বেবি বাম্প নিজের মানে আর্টিফিশিয়াল বানিয়ে তারপরে সে এখন এই নাটক অভিনয় শুরু করেছে। এটা আমার জাস্ট এটা মনে হয়েছে দেখে। সো এটা আসলে ভালোভাবে বলতে পারবেন যারা অভিজ্ঞ আপুরা আছেন, তারা দেখলে আরও ভালো বলতে পারবেন। আমি যে রেফারেন্স দিয়ে দিলাম, তানজিলা চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে তানজু, গিয়ে ভিডিও না দর্শক, শর্টস যেটা আছে শর্টসে যাবেন, এবং সর্বশেষ 2টা শর্টস দেখলেই দেখবেন, ঠিক আছে? আপনার একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি হয়তো এখানে বুঝতে পারবেন, এটা আমার ধারণা ছিল। সো এটা ছিল দর্শক আমার আজকের ভিডিও। আমার কাছে এগুলো আসলে ইনফরমেশন ছিল এতটুকু আপনাদেরকে দেওয়ার মতো। সো অবশ্যই আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক অবশ্যই দিয়ে যাবেন। সো আজকের ভিডিও পর্যন্ত। আর অবশ্যই দর্শক তানজিলের জিনিসটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যে জিনিসটা বলেছি সেটা আমি সঠিক বলেছি নাকি আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, একটু এটা আমাকে জানিয়ে যাবেন অবশ্যই, একটু কষ্ট করে। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।